বিড়ালটা যে আসলে একটা পরী ছিল এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে আমি কখনোই তাকে বাঁচাতাম না। বাঁচানো তো দূরের কথা, তার পাশ দিয়েই আমি যাইতাম না। বন্ধুরা, ঘটনাটা ঘটে গত বছর ডিসেম্বর মাসে। শীতকাল তখন। আমি সাধারণত সকাল 7টায় বাসা থেকে বের হই। গার্মেন্টসে পৌঁছাতে হয় 8:30টার মধ্যে। 9টায় আমার ডিউটি শুরু। সেদিনও আমি সকাল 7টায় বের হয়েছিলাম। তখন চারদিকে হালকা কুয়াশা, শীতের কুয়াশা। আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে। হঠাৎ একটা শব্দ শুনলাম, মেও মেও, বিড়ালের ডাক। আমি থামলাম, চারপাশে তাকালাম, দেখলাম একটা ড্রেনের পাশে কিছু একটা পড়ে আছে। আমি কাছে গেলাম, দেখি একটা বিড়াল। বিড়ালটা মরে যাচ্ছে। বিড়ালের গায়ে রক্ত, মনে হচ্ছে কোথা থেকে যেন পড়ে গিয়েছে, অথবা কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে সে এখানে অসুস্থ হয়ে পড়ে আছে। বিড়ালটা শুধু মেউ মেউ করে কাঁদছিল। আমার খুব মায়া লাগলো। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমি বিড়াল পছন্দ করি। ছোটবেলায় আমি একটা বিড়াল পুষতাম, নাম ছিল মিনু। সে বিড়ালটাও এভাবেই মারা গিয়েছিল। তাই এই বিড়ালটাকে দেখে আমার সেই মিনুর কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম এই বিড়ালটাকে বাঁচাতে হবে। আমি চারপাশে তাকালাম, দেখলাম একটা পলিথিনের ব্যাগ পড়ে আছে। আমি সেই ব্যাগটা তুলে নিলাম, তারপর বিড়ালটাকে সেই ব্যাগে ঢুকিয়ে নিলাম। বিড়ালটাও আমাকে কোনো বাধা দিল না। সে খুবই দুর্বল ছিল। আমি বিড়ালটা নিয়ে আমার বাসায় ফিরে এলাম। বন্ধুরা, আমার নাম রিয়াদ। আমি ঢাকার একটা গার্মেন্টসে কাজ করি। আমার পদবি হলো সুপারভাইজার। মাসে বেতন প্রায় 18,000 টাকা। এই টাকা দিয়েই আমার সংসার চলে। আমার বাবা মারা গেছে গত 3 বছর হলো। আমার মা আছে, তবে তিনিও অসুস্থ। তো যাই হোক বন্ধুরা, মা তখন রান্না করছিল। আমাকে দেখে অবাক হলেন, বললেন, কিরে, তুই আবার ফিরে এলি কেন? আমি বললাম, মা, একটা বিড়াল পেয়েছি, দেখো, সে খুবই অসুস্থ, একে বাঁচাতে হবে। মা বলল, আরে পাগল, বিড়াল নিয়ে কি করবি? তোর তো গার্মেন্টসে যাওয়ার কথা। আমি বললাম, মা, আমি একটু লেট করে যাব, কোনো সমস্যা হবে না। আগে এই বিড়ালটাকে দেখো, একে বাঁচাতে হবে। মা মাথা নাড়লেন। তিনি জানেন আমি বিড়াল অনেক পছন্দ করি। আমি বিড়ালটাকে আমার রুমে নিয়ে গেলাম। তারপর একটা পুরনো কাপড় বিছিয়ে বিড়ালটা সেখানে রাখলাম। আমি বিড়ালটিকে একটু দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু সে খেলো না। আমি তখন বিড়ালটাকে সেখানে রেখে গার্মেন্টসে চলে গেলাম। বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টা লেট করে পৌঁছালাম। আমার অফিসার আমাকে বকলো, কিন্তু আমি কিছু বললাম না। মনে মনে ভাবছিলাম বিড়ালটা কেমন আছে। সারাদিন কাজ করলাম, কিন্তু মন বসলো না। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, তখন আমি প্রথমেই আমার রুমের মধ্যে গেলাম। দেখলাম বিড়ালটা এখনো শুয়ে আছে, কিন্তু সে জীবিত। আমি খুশি হলাম। আমি আবার বিড়ালটাকে দুধ দিলাম। এবার সে একটু খেলো। আমি আরো বেশি খুশি হলাম। পরের দিন থেকে আমি প্রত্যেক দিন বিড়ালটার সেবা করতে লাগলাম। সকালে বের হওয়ার আগে তাকে দুধ খাওয়াতাম। সন্ধ্যায় ফিরে এসে আবার দুধ আর ভাত খাওয়াতাম। বিড়ালটা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। 1 সপ্তাহ পর বিড়ালটা হাঁটতে শুরু করলো। আমি খুবই খুশি হলাম। আমার মা বললেন, রিয়াদ, এই বিড়ালটা তো এখন সুস্থ, এবার ছেড়ে দে বাপ। আমি বললাম, না মা, একে আমি রাখবো। দেখো কত সুন্দর, এত সুন্দর বিড়াল, আমার ইচ্ছা করছে না ছেড়ে দেওয়ার জন্য। এত সেবা করলাম, এখন ছেড়ে দিব? মা হেসে বলল, ঠিক আছে, রাখ, তবে খাওয়ানোর দায়িত্ব তোর। আমার কিন্তু এই সকল ঝামেলা ভালো লাগে না। বিড়ালটা ছিল খুবই সুন্দর। তার গায়ের রং ছিল ধূসর, আর চোখ ছিল হলুদ রঙের, খুব সুন্দর চোখ। আমি বিড়ালটার নাম দিলাম মিষ্টি। মিষ্টি আমার সাথে ঘনিষ্ঠ হয়ে গেল। আমি যখন বাসায় থাকতাম, মিষ্টি আমার পাশে পাশে ঘুরতো। আমি যখন ঘুমাতাম, মিষ্টি আমার পায়ের কাছে শুয়ে থাকতো। আমার খুবই ভালো লাগতো, একটা সঙ্গী পেয়েছি মনে হতো। বন্ধুরা, কিছুদিন পর আমি লক্ষ্য করলাম মিষ্টি একটু অদ্ভুত ব্যবহার করছে। সাধারণত বিড়ালের মতো না। যেমন মিষ্টি কখনো ইঁদুর ধরতো না, অথচ বিড়াল তো ইঁদুর ধরে। আর মিষ্টি কখনো মেউ মেউ করতো না, সে সবসময় চুপচাপ থাকতো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মিষ্টি আমার দিকে এমনভাবে তাকাতো যেন সবকিছু সে বুঝতে পারছে। আমি যখন কথা বলতাম, মিষ্টি আমার দিকে তাকিয়ে থাকতো, যেন সে শুনছে। আমার একটু অদ্ভুত লাগতো, কিন্তু আমি বেশি ভাবতাম না। ভাবতাম হয়তো মিষ্টি একটু আলাদা জাতের বিড়াল। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি অনুভব করলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ খুললাম, দেখলাম মিষ্টি আমার মুখের সামনে বসে আছে। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে মিষ্টি, ঘুমাচ্ছে না? মিষ্টি কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমার একটু ভয় লাগলো, কারণ মিষ্টির চোখ খুব অদ্ভুত লাগতেছিল, যেন সেই চোখে কোনো আলো জ্বলছে। আমি মিষ্টিকে সরিয়ে দিলাম, বললাম, যা ঘুমা। মিষ্টি তখন নিচে নেমে গেল। পরের দিন সকালে আমি গার্মেন্টসে চলে গেলাম। সারাদিন কাজ করলাম, কিন্তু মনটা ভালো ছিল না। রাতের ঘটনা মনে পড়ছিল।
সন্ধ্যায় যখন বাসায় ফিরলাম তখন দেখলাম মিষ্টি দরজার সামনে বসে আছে, যেন আমার জন্যই অপেক্ষা করছিল। আমি দরজা খুলতে মিষ্টি আমার পায়ে ঘষা দিল। মিষ্টি আমার গলায় মুখ ঘষতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে গেলাম। মিষ্টিও আমার সাথে এলো। আমি বিছানায় শুয়ে মোবাইলে ফেসবুক ঘাঁটতেছিলাম। মিষ্টি আমার পাশে শুয়েছিল। হঠাৎ আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেল। আমি মোবাইল চার্জে দিলাম, তারপর বাতি নিভিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম মিষ্টি নড়ছে। আমি চোখ খুললাম না, ভাবলাম হয়তো মিষ্টি অন্য জায়গায় শুতে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আমি অনুভব করলাম কেউ আমার মাথায় হাত দিচ্ছে, খুব হালকা। আমি চমকে উঠলাম, চোখ খুললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, অন্ধকার। আমি বাতি জ্বালালাম, দেখলাম মিষ্টি আমার পায়ের কাছে শুয়ে আছে, আমার মাথার কাছে কেউ নেই। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে, হয়তো আমি স্বপ্ন দেখছিলাম। আমি আবার বাতি নিভিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বন্ধুরা ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আমি আবার চোখ খুললাম, দেখলাম মিষ্টি আমার মুখের সামনে বসে আছে, সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মিষ্টি কি হয়েছে তোর, কেন এভাবে তাকিয়ে আছিস? মিষ্টি কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়েই রইল। আমি মিষ্টিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, বললাম যা, আমাকে ঘুমাতে দে। মিষ্টি তখন নিচে নেমে গেল, কিন্তু আমার ঘুম আর আসলো না। সারা রাত আমি জেগেছিলাম। পরের দিন অফিসে আমার ঘুম ঘুম পাচ্ছিল, কাজ করতে পারছিলাম না। আমার অফিসার আমাকে বকলো, বললেন রিয়াদ তোমার কি হয়েছে, এভাবে কাজ করবে? আমি বললাম স্যার সরি, আমার শরীরটা খুব একটা ভালো না, একটু খারাপ লাগছে আমার। তখন অফিসার আমাকে বলল, তাহলে বাসায় যাও, বিশ্রাম নাও। আমি বললাম না স্যার, থাকবো, সমস্যা নাই। কিন্তু সারাদিন আমার মন খারাপ ছিল। মিষ্টির কথা ভাবছিলাম, কেন সে এভাবে আচরণ করছে, দিন দিন তার আচরণ কেন পরিবর্তন হচ্ছে। সন্ধ্যায় বাসায় ফিরে দেখলাম মা রান্না করছে, তানহা পড়াশোনা করছে। বন্ধুরা, তানহা আমার ছোট বোন। আমি আমার রুমে গেলাম, দেখলাম মিষ্টি নেই। আমি ডাকলাম, মিষ্টি, মিষ্টি, কিন্তু মিষ্টি এলো না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা মিষ্টি কোথায়? মা বললেন, জানি না তো, সকাল থেকে দেখছি না। আমি চিন্তিত হয়ে গেলাম, মিষ্টি আবার কোথায় গেল? আমি সারা বাসা খুঁজলাম, কিন্তু মিষ্টিকে পেলাম না। আমি বাইরেও খুঁজলাম, কিন্তু কোথাও নেই। আমি খুব দুশ্চিন্তা করতে লাগলাম, মিষ্টি কি হারিয়ে গেল? বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করলাম, কিন্তু মন বসলো না। মিষ্টির কথা ভাবছিলাম। আমি আমার রুমে গেলাম, বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ আমি শুনলাম জানালার কাছে একটা শব্দ। আমি উঠে জানালার দিকে তাকালাম, দেখলাম মিষ্টির জানালার বাইরে বসে আছে। আমি খুশি হয়ে গেলাম। আমি জানালা খুলে দিলাম, মিষ্টি ভিতরে ঢুকে এলো। আমি মিষ্টিকে কোলে তুলে নিলাম, বললাম, কোথায় ছিলি তুই? খুঁজে পাচ্ছিলাম না। মিষ্টি কিছু বলল না, কি করে বলবে, সে তো বিড়াল। শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি মিষ্টিকে বিছানায় নামিয়ে দিলাম, তারপর আমার রুমের বাল্ব নিভিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু সেই রাতে আমার সাথে এমন কিছু ঘটলো যা বন্ধুরা আমি কখনো ভুলতে পারবো না। আমি তখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে ডাকছে, খুব মিষ্টি একটা গলা। আমি চোখ খুলতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো আমার চোখের পাতা খুবই ভারী। কিছুক্ষণ পর আমি আবার শুনলাম। আমি জোর করে চোখ খুললাম, আর যা দেখলাম তাতে আমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার বিছানার পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সে খুবই সুন্দর, তার চুলগুলো লম্বা, খুবই কালো, চোখ হলুদ, ঠিক মিষ্টির চোখের মতো। সে পরে আছে সাদা রঙের একটা শাড়ি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি বললাম, তুমি কে? মেয়েটা হাসলো, বলল, তুমি আমাকে চেনো না? আমি বললাম, না, আমি তোমাকে কিভাবে চিনবো? তুমি কিভাবে আমার রুমে এলে? মেয়েটা বলল, আমি তোমার রুমে আছি অনেকদিন ধরে, তুমি জানো না? আমি কিছু বুঝতে পারছিলাম না বন্ধুরা। আমি বললাম, তুমি কি বলছো? আমি তো তোমাকে কখনো দেখিনি। মেয়েটা তখন আমার বিছানায় বসলো, বলল, রিয়াদ, আমি মিষ্টি। আমি চমকে উঠলাম, বললাম, কি, তুমি মিষ্টি? সেটা কিভাবে সম্ভব? মিষ্টি তো আমার একটা বিড়াল। মেয়েটা বলল, হ্যাঁ, আমি বিড়াল, কিন্তু আমি জিন। আমি তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি, এটা বাস্তব হতেই পারে না। আমি বললাম, এটা স্বপ্ন, আমি বিশ্বাস করি না, আমি স্বপ্ন দেখছি। মেয়েটা হাসলো, বলল, না, এটা স্বপ্ন না, এটাই বাস্তব। আমি সত্যিই জিন, আর আমি তোমার কাছে এসেছি তোমাকে ধন্যবাদ দিতে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি বললাম, ধন্যবাদ কিসের জন্য? মেয়েটা বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছো। সেদিন সকালে যখন আমি মরে যাচ্ছিলাম, তুমি আমাকে উদ্ধার করেছো, তুমি আমাকে সেবা করেছো। তুমি না থাকলে আমি মরে যেতাম, এজন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। আমি তখন একটু সাহস পেলাম। আমি বললাম, তুমি সত্যিই জিন? মেয়েটা বলল, হ্যাঁ, আমি জিন। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ।
আমি তখন একটু স্বাভাবিক হলাম। আমি বললাম, তুমি জিন হলে কেন বিড়ালের রূপ নিয়েছিলে? মেয়েটা বলল, সেদিন আমাকে কিছু দুষ্টু জিন আক্রমণ করেছিল। তারা আমাকে মারতে চেয়েছিল। আমি পালিয়ে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এত পরিমাণ আঘাত করছিল, আমি খুবই দুর্বল হয়ে গিয়েছিলাম। তাই আমি বিড়ালের রূপ নিয়েছিলাম, কারণ বিড়ালের রূপে থাকলে তারা আমাকে খুঁজে পাবে না। আমি বললাম, তারা কেন তোমাকে মারতে চেয়েছিল? মেয়েটা বলল, এটা একটা লম্বা ঘটনা, আমি তোমাকে পরে বলবো। এখন আমি চলে যাচ্ছি। আমি শুধু তোমাকে ধন্যবাদ দিতে আবার ফিরে এসেছিলাম। আমি বললাম, তুমি কোথায় যাবে? মেয়েটা বলল, আমি আমার জগতে ফিরে যাব। আমি বললাম, তুমি আবার আসবে? মেয়েটা বলল, তুমি চাও আমি আবার আসি? আমি একটু ভাবলাম, তারপর আমি তাকে আসতে বললাম। আমার তো ভয় করার কথা, কিন্তু সে এত অপূরূপ সৌন্দর্যের অধিকারী, তার দিকে তাকিয়ে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল সেই মেয়েটার পাশে আমি যত সময় থাকবো, এটা আমার জন্য এক ধরনের জান্নাতের সুখ। এজন্যই আমি তাকে রিকোয়েস্ট করতেছিলাম, তুমি আবার আমার কাছে আসিও। তারপর বললাম, হ্যাঁ, আমি চাই তুমি আবার এসো। মেয়েটা হাসলো, বলল, তাহলে আমি আসবো, কিন্তু তুমি কাউকে বলবে না। আমি বললাম, ঠিক আছে, আমি কাউকেই বলবো না। মেয়েটা তখন উঠে দাঁড়ালো, বলল, আমি যাচ্ছি, শুভরাত্রি। এই বলে সে অদৃশ্য হয়ে গেল, মানে একটা ধোঁয়ায় পরিণত হলো। পরবর্তীতে সেই ধোঁয়া একটা বিড়ালের আকৃতির রূপ ধারণ করলো, মানে যে বিড়ালটাকে আমি মিষ্টি ডাকি সেই মিষ্টি রূপ ধারণ করলো। তারপর আমার বিছানার উপর শুয়ে রইলো, এমনভাবে শুয়ে আছে মনে হয় সে কিছুই জানে না, একদম ঘুমিয়ে গিয়েছে। আমি তখন বুঝতে পারলাম, বন্ধুরা, এটা স্বপ্ন ছিল না, এটা বাস্তব। মিষ্টি সত্যিই একটা জিন। আমার শরীর কাঁপতে লাগলো, আমি ভয় পেয়ে গেলাম। আমি মিষ্টিকে দেখলাম, মিষ্টি ঘুমাচ্ছে। আমার কাছে মনে হলো এটা কোনো স্বাভাবিক বিড়ালই না, এটা একটা জিন। আমি কি করব? আমি কি মিষ্টিকে রাখবো নাকি ছেড়ে দিব? সে তো বলেছিল সে চলে যাবে, তাহলে কেন আবার বিড়াল রূপে আমার কাছেই রয়ে গেল? আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। আমি সারা রাত এই নিয়ে ভাবলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। তবে আমার খুব একটা ভয় হচ্ছিল না। তার যদি কোনো ক্ষতি করার দরকার ছিল, এতদিনে তো আমার কোনো ক্ষতি করতেই পারতো। আর তাছাড়া আমি তো তার জীবন রক্ষা করেছি, আমাকে সে কেনই ক্ষতি করবে? কাজেই খুব একটা ভয় আমার কাজ করতেছিল না, আবার কিছুটা ভয়ও কাজ করতেছিল। একটা অদৃশ্য শক্তির সাথে আমি একটা রুমে আছি, কেমন একটা ভয় ভয় ফিলিংস হচ্ছে, যেটা আসলে বোঝাইতে পারবো না। বন্ধুরা, পরের দিন সকালে আমি গার্মেন্টসে গেলাম, কিন্তু কাজে মন বসছিল না। মিষ্টির কথা ভাবছিলাম, জিনের কথা ভাবছিলাম। আমি কখনো জিন দেখিনি, এটা আমার প্রথম দেখা। আমার ভয় লাগতেছিল, কিন্তু সাথে সাথে একটা কৌতূহলও ছিল। জিন কেমন হয়? তারা কি সত্যি মানুষের ক্ষতি করে? আমি জানতাম না। সন্ধ্যায় বাসায় ফিরে দেখলাম মিষ্টি দরজার সামনে বসে আছে, হয়তো আমার জন্যই অপেক্ষা করতেছিল। আমাকে দেখে সে আমার পায়ের কাছে এসে ঘষা দিল। আমি মিষ্টিকে তুলে নিলাম, কিন্তু এবার আমার অনুভূতি ভিন্ন ছিল। আমি জানি এটা শুধু একটা বিড়াল নয়, এটা একটা জিন। আমি মিষ্টিকে রুমে নিয়ে গেলাম, তারপর আমার রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আমি মিষ্টিকে বললাম, মিষ্টি, তুমি কি সত্যি জিন? মিষ্টি আমার দিকে তাকালো, কিছু বলল না। আমি বললাম, তুমি যদি সত্যি জিন হয়ে থাকো তাহলে আমাকে দেখা দাও। হঠাৎ মিষ্টি একটা আলোতে পরিণত হলো। তারপর সেই আলো থেকে সেই মেয়ে বের হলো, সেই একই মেয়ে যে গতরাতে আমার সাথে কথা বলেছিল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। মেয়েটা হাসলো, বলল, বিশ্বাস হলো? আমি মাথা নাড়ালাম, বললাম, হ্যাঁ, এখন বিশ্বাস হলো। কিন্তু তুমি কেন বিড়াল হয়ে আমার কাছে থাকছো? মেয়েটা বলল, আমি তোমার কাছে থাকতে চাই, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার কাছে ঋণী। আমি বললাম, কিন্তু তুমি তো এখন সুস্থ, তুমি তোমার জগতে ফিরে যেতে পারো। মেয়েটা বলল, আমি যেতে পারি, কিন্তু আমি যেতে চাই না। আমি বললাম, কেন? মেয়েটা তখন একটু চুপ করে রইল, তারপর বলল, আমি তোমার সাথে থাকতে চাই। আমি অবাক হলাম, বললাম, আমার সাথে কেন? মেয়েটা বলল, কারণ তুমি ভালো মানুষ, তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি আমার সেবা করেছো, আমি তোমার সাথে থাকতে চাই। আমি বললাম, কিন্তু তুমি তো জিন, আমি মানুষ, আমরা একসাথে কি থাকতে পারবো? এটা তো কখনোই হয় না, সমাজ কখনোই মেনে নেবে না। মেয়েটা বলল, কেন পারবো না? আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার সেবা করব, আমি তোমাকে সুখী রাখবো। বন্ধুরা, তারপর আমি বললাম, তোমার নাম কি? মেয়েটা আমাকে বলল, আমার নাম শিফা। আমি বললাম, শিফা, সুন্দর নাম, ঠিক আছে, তুমি থাকো, কিন্তু শর্ত হলো তুমি বিড়ালের রূপে থাকবে। আমার মা কিংবা বোন যেন জানতে না পারে তুমি একটা পরী। শিফা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বিড়ালের রূপ নিয়েই থাকবো। তারপর সে আবার আলোতে পরিণত হলো, আর সেই আলো পরবর্তীতে বিড়ালের রূপ ধারণ করলো। সেদিন থেকে আমি জানি মিষ্টি আসলে শিফা, মানে একটা পরী। শিফা দিনের বেলা বিড়াল হয়ে থাকতো, আর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যেত তখন সে তার আসল রূপে আসতো, আমার সাথে কথা বলতো।
আমরা অনেক গল্প করতাম। শিফা আমাকে তার জগতের কথা বলতো, জিনদের জীবনযাপনের কথা বলতো। আমি মুগ্ধ হয়ে শুনতাম। তাদের জগতের বিষয় শুনতে আমার খুবই ভালো লাগতো। শিফা আমাকে বলল সে একটা ভালো জিন, সে মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু অনেক দুষ্ট জিন আছে যারা মানুষের ক্ষতি করে। সেদিন সেই দুষ্ট জিনরা শিফাকে আক্রমণ করছিল, কারণ শিফা তাদের সাথে যোগ দিতে চায়নি। শিফা পালিয়ে এসেছিল আর আমি তাকে বাঁচিয়েছিলাম। এর জন্য শিফা আমার কাছে কৃতজ্ঞ। দিন যেতে লাগলো, আমি আর শিফা খুব ঘনিষ্ঠ হতে লাগলাম। শিফা আমাকে অনেক সাহায্য করত। যখন আমার কোনো সমস্যা হতো শিফা সেটা সমাধান করে দিত। যেমন একদিন আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তার খুব জ্বর। আমি ডাক্তার ডাকলাম, কিন্তু জ্বর কমছিল না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। রাতে শিফা আমার কাছে এলো, বলল চিন্তা করো না, আমি তোমার মাকে সুস্থ করে দিব। আমি বললাম তুমি পারবে? শিফা বলল হ্যাঁ আমি পারবো। তারপর শিফা আমার মায়ের রুমে গেল। আমি দেখতে পেলাম না সে কি করলো, কিন্তু পরের দিন সকালে দেখলাম মায়ের জ্বর কমে গিয়েছে, মা সুস্থ হয়ে যাচ্ছে। আমি খুব খুশি হলাম। আমি শিফাকে ধন্যবাদ দিলাম। এভাবে শিফা আমাকে অনেকভাবে সাহায্য করত। আমি শিফার উপর নির্ভরশীল হয়ে পড়লাম। আমার কাছে মনে হতো শিফা ছাড়া আমি চলতেই পারবো না, আর শিফাও আমাকে অনেক বেশি ভালোবাসতো। সে সবসময় আমার পাশাপাশি থাকতো, আমাকে সুখী রাখার চেষ্টা করত। কিন্তু একদিন একটা সমস্যা হলো। আমার এক বন্ধু আমার বাসায় এসেছিল, তার নাম সজীব। সে আমার অনেক পুরনো বন্ধু। সে আমার রুমে ঢুকলো, দেখলো মিষ্টি মানে আমার বিড়ালটা শুয়ে আছে। সে বলল রিয়াদ, তুই কবে থেকে বিড়াল পুষতে শুরু করলি? আমি বললাম কিছুদিন আগে রে, রাস্তায় একে কুড়িয়ে পেয়েছি, তারপর বাড়িতে নিয়ে আসছি। ও অনেক অসুস্থ ছিল, আমি তাকে বাঁচিয়েছি। তারপর থেকে সে আমাদের ছেড়ে কোথাও যায় না, আমাদের বাড়িতেই থাকে। সজীব বলল বিড়ালটা দেখতে অনেক সুন্দর, তো আমি একটু ধরতে পারি? আমি বললাম হ্যাঁ অবশ্যই, ধর দেখ কেমন। সজীব মিষ্টিকে ধরলো, কিন্তু হঠাৎ মিষ্টি সজীবের হাত থেকে লাফ দিয়ে পড়ে গেল। তারপর মিষ্টি রেগে অনেক উচ্চ স্বরে সাউন্ড করতে লাগলো, সে যেন অনেক রেগে গিয়েছে। সজীব অবাক হয়ে বলল কি ব্যাপার, বিড়ালটা কেন এমন করছে? আমি বললাম জানি না, হয়তো সে অচেনা মানুষকে পছন্দ করে না। সজীব বলল অদ্ভুত বিড়াল। তারপর সে চলে গেল। রাতে শিফা এলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন সজীবের সাথে এমন করলে? শিফা বলল আমি তাকে পছন্দ করি না। আমি বললাম কেন? সে তো আমার বন্ধু। শিফা বলল সে তো আমার ভালো বন্ধু না, সে তোমার ক্ষতি করতে পারে। আমি হাসলাম, বললাম তুমি কি বলছো? সজীব আমার ছোটবেলার বন্ধু, সে আমার ক্ষতি করবে কেন? শিফা বলল তুমি জানো না, কিন্তু আমি জানি। আমি তার মন পড়তে পারি। আমি বিশ্বাস করলাম না। আমি ভাবলাম শিফা হয়তো ভুল বলছে, কিন্তু কিছুদিন পর দেখলাম শিফা ঠিকই বলছিল। সজীব সত্যি আমার ক্ষতি করতে চেয়েছিল। একদিন গার্মেন্টসে আমার অফিসার আমাকে ডাকলো, বলল রিয়াদ তুমি কি টাকা চুরি করেছো? আমি অবাক হয়ে বললাম না স্যার, আমি কেন টাকা চুরি করব? আমি টাকা চুরি করিনি। স্যার বলল কিন্তু একজন অভিযোগ করেছে তুমি কাজের টাকা চুরি করো। আমি বললাম কে অভিযোগ করেছে স্যার? তখন স্যার আমাকে বলল সজীব। আমি তখন বুঝতে পারলাম সজীব আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি তখন স্যারকে সব বুঝিয়ে বললাম। স্যার তদন্ত করলো, দেখলো আমি সত্যি টাকা চুরি করিনি, সজীব মিথ্যা বলেছে। স্যার সজীবকে চাকরি থেকে বের করে দিল। আমি রক্ষা পেলাম, কিন্তু আমার মন ভীষণ খারাপ। সজীব আমার এত ভালো বন্ধু ছিল, সে কেন আমার ক্ষতি করতে চাইলো? রাতে সেপাকে বললাম, সেপা বলল আমি তোমাকে বলেছিলাম না সে তোমার ভালো বন্ধু না? আমি বললাম তুমি ঠিকই বলেছিলে, আমি তোমার কথা শুনিনি, ক্ষমা করো আমাকে। সেপা বলল কোনো ব্যাপার না, এখন থেকে আমার কথা শুনবে? আমি বললাম হ্যাঁ, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো। এভাবে আমি আর শিফার সম্পর্ক আরো গভীর হলো। আমি সিপার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়লাম। সিপা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতাম না। সিপাও আমাকে সবসময় সাহায্য করত, আমাকে সঠিক পথ দেখাতো। আমি খুব সুখী ছিলাম। কিন্তু একদিন আমার মা আমাকে ডাকলো, বলল রিয়াদ তোকে এবার বিয়ে দিতে হবে। আমি অবাক হয়ে বললাম বিয়ে কেন? মা বলল তোর বয়স হয়ে গিয়েছে, এখন বিয়ে করা উচিত। আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, খুব ভালো মেয়ে, তার নাম নাদিয়া। আমি বললাম কিন্তু মা আমি এখন বিয়ে করতে চাই না। মা বলল কেন, তোর কি কোনো সমস্যা আছে? আমি বললাম না কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখনো প্রস্তুত না। মা বলল তুই কবে প্রস্তুত হবি? আমি তোর বিয়ে দেখে যেতে চাই। আমার তো আর বেশি দিন নেই রে বাবা, আমি খুবই অসুস্থ। আমি বললাম মা তুমি এসব কি বলছো, তোমার আরো অনেক দিন আছে, আল্লাহ ভরসা। মা বলল যাই হোক তুই বিয়ে করবি, আমি নাদিয়া পরিবারের সাথে কথা বলে ফেলেছি। আমি বললাম কিন্তু মা। মা বলল কোনো কিন্তু না, তুই বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। আমি কিছু বলতে পারলাম না। আমি জানি মাকে বোঝানো যাবে না, তিনি যা ঠিক করেছে তাই করেন। আমি আমার রুমে চলে এলাম। মিষ্টি আমার পায়ে ঘষা দিল। আমি মিষ্টিকে কোলে তুলে নিলাম।
মনে মনে ভাবলাম সিফাকে কি বলবো। রাতে সিফা এলো, আমি তাকে সব বললাম। সিফা শুনে চুপ করে রইলো। তারপর বলল, তুমি বিয়ে করতে চাও? আমি বললাম, না, আমি বিয়ে করতে চাই না, কিন্তু মা জোর করছে। সিফা বলল, তাহলে তুমি মাকে না বলে দাও। আমি বললাম, কিভাবে বলবো, মা তো শুনবে না। সিফা একটু ভাবলো, তারপর বলল, তুমি মাকে বলো তুমি আমাকে বিয়ে করবে। আমি চমকে উঠলাম, বললাম, কি? কিন্তু তুমি তো জিন, তুমি তো পরী। শিফা বলল, আমি জিন পরী, কিন্তু আমি মানুষ রূপ নিতে পারি, আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি বললাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? শিফা বলল, সম্ভব, আমি চাইলে পার্মানেন্টভাবে মানুষের রূপ ধারণ করতে পারি, তারপর তুমি আমাকে বিয়ে করতে পারো। আমি কিছু বলতে পারলাম না, আমার মাথা ঘুরছিল। একটা পরীকে বিয়ে করব, এটা কিভাবে সম্ভব? শিফা বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তখন শিফা বলল, কিন্তু কিছু না, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করো, আমি তোমাকে সুখে রাখবো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। আমি ভাবলাম শিফা ঠিকই বলেছে, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তাহলে আমরা বিয়ে করতে পারি। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু মাকে কি বলবো? শিফা বলল, তুমি মাকে বলো তুমি একটা মেয়েকে পছন্দ করো, তার নাম শিফা, তুমি তাকে বিয়ে করতে চাও। আমি বললাম, মা তো তোমাকে দেখতে চাইবে। শিফা বলল, আমি মানুষের রূপ ধারণ করব, তারপর তোমার মায়ের সাথে দেখা করব। আমি বললাম, ঠিক আছে, চলো চেষ্টা করি। পরের দিন আমি মাকে বললাম, মা, আমি একটা মেয়েকে খুবই পছন্দ করি। মা অবাক হয়ে বলল, কি, তুই একটা মেয়েকে পছন্দ করিস? কে সে? আমি বললাম, তার নাম শিফা, খুব ভালো মেয়ে মা, অনেক লক্ষ্মী, আমি তাকে বিয়ে করতে চাই। মা বলল, সে কোথায় থাকে? তার বাবা মা কারা? আমি বললাম, সে ইতিম, তার বাবা মা নেই, সে একা থাকে, আমরা একে অপরকে ভালোবাসি। মা একটু ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি তাকে দেখে তারপর সিদ্ধান্ত নেব। আমি বললাম, ঠিক আছে মা, আমি তাকে নিয়ে আসব। মা বলল, কবে নিয়ে আসবি? আমি বললাম, আগামীকাল। আমি রাতে শিফাকে সব বললাম। শিফা বলল, চিন্তা করো না, আমি তোমার মায়ের সাথে দেখা করব, তোমার মা আমাকে পছন্দ করবেই। আমি বললাম, তুমি নিশ্চিত? শিফা বলল, হ্যাঁ, আমি নিশ্চিত। পরের দিন সন্ধ্যায় আমি বাসায় ফিরলাম। আমার সাথে একটা মেয়ে ছিল, সে ছিল শিফা। সে মানুষের রূপ নিয়েছিল। সে পরেছিল একটা সাদা শাড়ি, তার চুল লম্বা কালো, চোখ হলুদ, দেখতে অসম্ভব মায়াবী সুন্দর। আমার মা তাকে দেখে অবাক হলেন, বললেন, এ কে? আমি বললাম, মা, এই তো শিফা, আমি যার সাথে কথা বলেছিলাম। মা শিফাকে দেখলেন, তারপর হাসলেন, বললেন, খুব সুন্দর মেয়ে, আয় বাবা, ভিতরে আয়। শিফা ভিতরে ঢুকলো। মা শিফাকে অনেক কোশ্চেন করলো। শিফা সব প্রশ্নের উত্তর দিল। মা অনেক খুশি হলেন, বললেন, মেয়েটা খুব ভালো রে, আমার পছন্দ হয়েছে, তুই এই মেয়েকে বিয়ে করতে পারিস। আমি খুব খুশি হলাম। আমি শিফার দিকে তাকালাম, শিফাও হাসলো। মা বলল, কবে বিয়ে করবি? আমি বললাম, যত তাড়াতাড়ি সম্ভব। মা বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এভাবে আমার আর শিফার বিয়ের কথা ঠিক হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এখানে একটা সমস্যা ছিল। শিফা ছিল একটা পরী, আর আমি ছিলাম একটা মানুষ। আমরা কি সত্যি একসাথে থাকতে পারবো? এই প্রশ্ন আমার মনে ছিল, কিন্তু আমি তো শিফাকে ভালোবাসতাম, আমি তাকে ছাড়া থাকতে পারতাম না। তাই আমি সিদ্ধান্ত নিলাম শিফাকে বিয়ে করব। যা হবার হবে, পরে দেখা যাবে। মা বিয়ের প্রস্তুতি শুরু করলো, আত্মীয় স্বজনকে জানালেন, সবাই আসলো, সবাই খুব খুশি হলো। কিন্তু সবাই একটা জিনিস নিয়ে কৌতূহল ছিল, শিফার পরিবার কোথায়, কেন তারা বিয়েতে আসছে না? আমি বললাম, শিফা ইতিম, তার কেউ নেই। কিন্তু সবাই সন্দেহ করতে লাগলো। কিছু আত্মীয় বলল, এরকম মেয়েকে বিয়ে করা ঠিক হবে না। কিন্তু মা তাদের কথা শুনলেন না। তিনি বললেন, শিফা খুব ভালো মেয়ে, তার পরিবার না থাকলে কি হয়েছে, আমরাই তার পরিবার। এদিকে শিফা আমাদের বাসায় মানুষের রূপেই থাকতে শুরু করলো, বিড়ালের রূপে না। আমার মায়ের সব কাজে সাহায্য করতে লাগলো, রান্না করত, ঘর পরিষ্কার করত, আমার ছোট বোন তানহাকে পড়াতো। সবাই শিফাকে পছন্দ করত। মা বলতেন, শিফা খুব ভালো মেয়ে, তুই ঠিকই পছন্দ করছিস, মেয়েটা অনেক লক্ষ্মী। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি অফিস থেকে বাসায় ফিরলাম, হঠাৎ রাস্তায় একটা বুড়ো লোক আমাকে থামালো, বলল, তুমি কি রিয়াদ? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমি রিয়াদ, আপনি কে? বুড়ো লোক বলল, আমি তোমার বন্ধু, তোমাকে একটা সতর্ক বার্তা দিতে এসেছি। আমি বললাম, কি সতর্ক বার্তা? বুড়ো লোকটা বলল, তুমি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, সে যে একটা পরী, তুমি তাকে বিয়ে করো না। আমি চমকে গেলাম, বললাম, আপনি এটা কিভাবে জানলেন? লোকটা বলল, আমি জানি, আমি একজন পীর, আমি জিনদের চিনি, সেই মেয়ে জিন, তুমি তাকে বিয়ে করলে তোমার জীবন বিপদে পড়বে। আমি বললাম, কিন্তু সে তো আমাকে অনেক ভালোবাসে, সে আমার কেন ক্ষতি করবে? লোকটা আমাকে বলল, এখন সে ভালো, কিন্তু পরে সে তোমার ক্ষতি করবে, জিনদের বিশ্বাস করা যায় না। আমি বললাম, আমি শিফাকে বিশ্বাস করি, আমি তাকে বিয়ে করব। লোকটা মাথা নাড়ালো, বলল,
তুমি ভুল করছো, কিন্তু তুমি বিয়ে করবে কি করবে না এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। তোমার জীবন তুমি ভালো জানো। আমার উচিত ছিল তোমাকে সতর্ক করা, আমি সতর্ক করে দিলাম। তারপর সে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। আমার মনে অনেক প্রশ্ন এলো। লোকটা কে ছিল? সে কিভাবে জানলো শিপা জিন? সে কি সত্যি বলছে? শিপা কি সত্যি আমার ক্ষতি করবে? বাসায় ফিরে আমি শিপাকে সব খুলে বললাম। শিপা শুনে মুখ গম্ভীর হয়ে গেল। বলল, সেই লোকটা একজন পীর। সে জিনদের শত্রু। সে জিনদের ধরে বন্দি করে। তুমি তার কথা বিশ্বাস করো না। আমি বললাম, কিন্তু সে বলছে তুমি আমার ক্ষতি করবে। শিপা আমার হাত ধরলো। বলল, রিয়াদ, আমি তোমাকে ভালোবাসি। আমি কখনো তোমার ক্ষতি করব না। তুমি আমাকে বিশ্বাস করো। আমি শিপার চোখের দিকে তাকালাম। তার চোখে সততা দেখলাম। আমি বললাম, আমি তোমাকে বিশ্বাস করি। শিপা বলল, ধন্যবাদ। তুমি আমাকে বিয়ে করবে তো? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। শিপা আমাকে জড়িয়ে ধরলো। বলল, আমি তোমাকে অনেক সুখে রাখবো। বন্ধুরা, দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমার আর শিপার বিয়ে হলো। খুব সাধারণ একটা বিয়ে। কিছু আত্মীয় স্বজন এসেছিল। বিয়ের পর শিপা আমার বউ হয়ে গেল। আমরা একসাথে থাকতে শুরু করলাম। প্রথম কিছুদিন সব ঠিকঠাক ছিল। শিপা খুব ভালো বউ। সে সব কাজ করত, মায়ের সেবা করত, তানহার যত্ন নিত, আমার সব প্রয়োজন পূরণ করত। আমি খুব সুখী ছিলাম। মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিন্তু কিছুদিন পর কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। প্রথমত আমি লক্ষ্য করলাম শিপা রাতে ঘুমাতো না। সে সারা রাত জেগে থাকতো। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রাতে ঘুমাও না কেন? শিপা বলল, আমার ঘুমের দরকার হয় না। আমি জিন। আমি বললাম, কিন্তু তুমি তো এখন মানুষ। শিপা বলল, আমি মানুষের রূপ নিয়েছি, কিন্তু আমি এখনো জিন। আমি কিছু বলতে পারলাম না। দ্বিতীয়ত আমি লক্ষ্য করলাম শিপা কখনো খেত না। সে শুধু পানি খেত। আমি জিজ্ঞাসা করলাম, তুমি খাও না কেন? শিপা বলল, আমার খাওয়ার দরকার নেই। জিনরা খায় না। আমি বললাম, কিন্তু মানুষ খায়। তুমি তো মানুষের রূপ নিয়েছো। শিপা বলল, আমি মানুষের রূপ নিয়েছি, কিন্তু আমার শরীর মানুষের মতো না। আমার মনে একটু সন্দেহ হলো, কিন্তু আমি কিছু বললাম না। তৃতীয়ত আমি লক্ষ্য করলাম শিপা কখনো বাইরে যেত না। সে সবসময় বাসার ভিতরে থাকতো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কখনো বাইরে যাও না কেন? শিপা বলল, আমি বাইরে যেতে ভয় পাই। বাইরে অনেক মানুষ, তারা আমাকে চিনে ফেলবে। আমি বললাম, কিভাবে চিনবে? তুমি তো মানুষের মতো দেখতে। শিপা বলল, কিছু মানুষ আছে যারা জিন চিনতে পারে। আমি বললাম, ঠিক আছে, তুমি বাসায় থাকো। কিন্তু এইসব অদ্ভুত আচরণ দেখে আমার মনে সন্দেহ হতে লাগলো। শিপা কি সত্যি ভালো জিন, নাকি সে আমার সাথে কোনো খেলা খেলছে? আমি জানতাম না, কিন্তু আমি শিপাকে ভালোবাসতাম, তাই আমি কিছুই বলতাম না। একদিন রাতে আমি ঘুম থেকে জেগে উঠলাম। দেখলাম শিপা বিছানায় নেই। আমি উঠে দাঁড়ালাম। দেখলাম শিপা জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে বাইরে তাকিয়ে আছে। আমি বললাম, শিপা, কি হয়েছে? শিপা ঘুরে আমার দিকে তাকালো। তার চোখ জ্বলছিল। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, তোমার চোখ কেন এভাবে জ্বলছে? শিপা বলল, কিছু না, আমি ঠিক আছি। কিন্তু আমার মনে হলো সে ঠিক নেই। আমি বললাম, তুমি বাইরে কি দেখছো? শিপা বলল, কিছু না, শুধু তাকিয়েছিলাম। আমি বললাম, এসো ঘুমাও। শিপা বলল, আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। আমি বললাম, আরে ঘুমাও না। শিপা বলল, আমি বললাম না তুমি ঘুমাও। তার গলার স্বর ছিল ভিন্ন, যেন সে রেগে আছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি আর কিছুই বললাম না, শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসলো না। আমি ভাবছিলাম শিপার কি হয়েছে। পরের দিন সকালে দেখলাম শিপা আবার স্বাভাবিক। সে হাসছে, কথা বলছে। আমি ভাবলাম হয়তো রাতে আমার ভুল হয়েছে, কিন্তু আমার মনে একটা ভয় থেকে গেল। কয়েকদিন পর আরো একটা ঘটনা ঘটলো। আমার এক সহকর্মী মেয়ে আমার বাসায় এসেছিল। তার নাম লিজা। সে আমার কাছে একটা ফাইল নিতে এসেছিল। আমি তাকে ভিতরে ডাকলাম। লিজা বসলো, আমার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ শিপা রান্নাঘর থেকে বের হলো। লিজাকে দেখে তার মুখ কালো হয়ে গেল। সে আমার দিকে তাকালো, তার চোখে রাগ। আমি বুঝতে পারলাম না কি হয়েছে। লিজা চলে যাওয়ার পর শিপা আমাকে বলল, সেই মেয়ে কে ছিল? আমি বললাম, আমার সহকর্মী, তার নাম লিজা। সে একটা ফাইল নিতে এসেছিল আমাদের বাড়িতে। শিপা বলল, তুমি কেন তাকে ভিতরে ডেকেছিলে? আমি বললাম, সে আমার সহকর্মী, একটা ফাইল নিতে এসেছিল, ভিতরে ডাকবো না তো কি করব? শিপা বলল, তুমি আর কখনো কোনো মেয়েকে বাসায় ডাকবে না। আমি অবাক হলাম, বললাম, কেন? এটা তো অফিসের কাজ। শিপা বলল, আমি চাই না তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো। আমি বললাম, শিপা তুমি কি বলছো? লিজা আমার সহকর্মী, আমি তার সাথে অফিসের কাজ নিয়ে কথা বলি। শিপা বলল, আমার কিছু যায় আসে না, তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি বললাম, এটা তো ঠিক না, আমার তো কাজ আছে। শিপা রেগে গেল, বলল, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শুনবে। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা। শিপা বলল, কিন্তু কিছু না, তুমি আমার কথা শুনবে, নইলে। আমি বললাম, নইলে কি? শিপা চুপ করে গেল। তারপর বলল, কিছু না, তুমি ভালো থাকো। তারপর সে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম।
আমার মনে হলো শিবা বদলে যাচ্ছে, সে আগের মতো নেই, সে আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আমি কি করব? আমি শিবাকে ভালোবাসি, কিন্তু সে যেভাবে আচরণ করছে সেটা ঠিক না। আমি চিন্তিত হয়ে পড়লাম। পরের দিন অফিসে লিজা আমাকে জিজ্ঞাসা করলো, রিয়াদ, তোমার বউ কি রেগেছিল? আমি বললাম না তো, কেন? লিজা বলল, আমার মনে হলো সে রেগেছিল। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমাকে মেরে ফেলবে। আমি হাসলাম, বললাম না, তুমি ভুল বুঝেছো। কিন্তু ভিতরে ভিতরে আমি জানতাম লিজা ঠিকই বলেছে, শিবা সত্যি লেগেছিল। সেদিন বাসায় গিয়ে দেখলাম শিবা চুপচাপ বসে আছে। আমি বললাম, কি হয়েছে? শিবা বলল, কিছু না। আমি বললাম, তুমি কি এখনো লিজার জন্য রাগ করে আছো? শিবা বলল, না, আমি রাগ করিনি, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে রাগ করে বসে আছে। বন্ধুরা, পরি যখন বউ সিজন 3-র প্রথম পর্ব এ পর্যন্তই। পরবর্তী ঘটনা শুনতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব শুনতে হবে। যদি আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান, পরবর্তী ঘটনাগুলো জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।